নমস্কার। বিধানসভার অধিবেশন যখন চলছে তখন নিঃসন্দেহে রাজ্যের বেকাররা আশায় আছেন যে তাদের জন্য বিধানসভায় কি কথা হচ্ছে। আপাতত বিরোধীরা রাজ্যের বেকারদের নিয়ে সরব যখন হচ্ছেন তখন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেক মন্ত্রীরাই তাদের বক্তব্য রাখছেন। বিশেষ করে যারা বিভিন্ন স্তরের ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ করেছেন সেই চাকরি প্রত্যাশীদের জন্য কি প্রত্যাশা জাগাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকে কথা বলছেন। আমরা আরও বেশ কয়েকদিন ধরে আলোচনা করেছি যারা রাজ্য পুলিশে নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় বসেছিল, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, মৌখিক পরীক্ষায় বসেছিল, তারপর ফলাফল জানার অপেক্ষায় আছে, একেবারে চূড়ান্ত পর্বে এসে কে সে ভাগ্যবান যারা পুলিশের চাকরি পেতে পারেন, তাদের দিন গোনা শুরু। অপেক্ষা শুধু তারা করছেন এই কারণে যে কবে তাদের জন্য সেই সুখবর আসবে। সবাই হয়তো না, কিন্তু বিরাট অংশ তো সুযোগ পাবেন। সেই অংশটাই বা কারা, এই নিয়ে যখন চর্চা হয় চারদিকে তখন বিধানসভায় আলোচনা হয়। বিধানসভায় আলোচনার প্রেক্ষিতে রাজ্যে পুলিশে নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্যের বেকাররা কি ভাবছেন, চাকরি প্রত্যাশীরা কি ভাবছেন, যারা ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন, লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, তাদের জন্যই বা কি সুখবর, কবে তাদের ভাগ্যের তালিকা প্রকাশ হবে, সেই বিষয়গুলো নিয়ে অনেকে যখন কথা বলছেন আমরা আজ তাদের নিয়ে আলোচনা করব। তাদের প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, প্রত্যেকের হয়ে কথা বলার চেষ্টা করব এবং বিধানসভায় কি কথা হয় সেই বিষয়গুলো শুনব। বিধানসভায় বিরোধী দলের বিধায়ক হিসাবে সুদীপ রায় বর্মন এ রাজ্যের বেকার ইস্যুতে যে কথাগুলো বলছিলেন তার কিছুটা অংশ আমরা শুনব। খুব সময়োপযোগী এবং আমাদের রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। একজন গায়ক ছিল, গান টান শুনি, হেমন্ত মুখোপাধ্যায়। ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটা শব্দগুলো হচ্ছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এই গানটা তো আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে একটা লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা। তারপর আরো আছে, এটা বলতে অনেক সময় চলে যাবে। তারা যেন বলেছিল মিস কলে চাকরি দেবে, তারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, এরপরে অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এই ব্যাপারে আমি খুব গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে। আপনি গাবেন, আপনি খুব ভালো গায়ে, আপনার গানটা পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। মাননীয় চেয়ারম্যান নিয়ে রয়েছেন, খুব সময়োপযোগী এবং আমাদের রাজ্যের যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। একজন গায়ক ছিল, গান টান শুনি, হেমন্ত মুখোপাধ্যায়। ওনার একটা গান সেদিন শুনছিলাম, গত পরশুদিন শুনে গানটা শব্দগুলো হচ্ছে আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। এই গানটা তো আমি ভাবলাম, এবং যেভাবে আমাদের কাছে এসে আপনাদের কাছেও যায় রাজ্যের অগণিত যুবকরা, তো আমি এরকম ভাবে একটা লিখলাম, আমাদের প্রশ্ন করে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর কতকাল আমরা রব দিশেহারা। জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এই জীবন সারা।
তারপর তো আরো আছে, এটা বলতে অনেক সময় চলে যাবে। তারা যেন বলেছিল মিস কলে চাকরি দেবে, তারা যেন বলেছিল বছরে 50,000 চাকরি দেবে, এরপরে অনেকটা আমি লিখেছি। আমি সময়টা আমি এই ব্যাপারে আমি খুব গানটা যদি গান তাহলে আরো খুব সুন্দর হবে। আপনি গাবেন, আপনি খুব ভালো গায়, আপনার গানটা পছন্দ করেন, আপনি গেয়ে শুনবেন, খুব ভালো লাগবে। মাননীয় চেয়ারম্যান উনি এনেছেন, খুব সময়োপযোগী এবং নমস্কার, কে আমাদের বলছেন? রাজ্যের। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলুন। স্যার আমি সিপাহীজলা ডিস্ট্রিক্ট থেকে অন্তর কুমার লস্কর বলছি। হ্যাঁ বলুন। বলছিলাম স্যার, ত্রিপুরা রাজ্যের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট একটা ইন্টারভিউর জন্য একটা নোটিফিকেশন আউট করেছিল 27শে মে, কিন্তু তারা 8/8/2022 র্যালিটা শুরু করে ইন্টারভিউর জন্য। এটা চলে স্যার 16/9/2022 পর্যন্ত। তারপর দপ্তর জানুয়ারি মাসের 2023 8 তারিখ এক্সামটা গ্রহণ করে। তারপর থেকে আজ অব্দি দপ্তরের কোনো হদিস নেই, এখন অব্দি রেজাল্ট প্রকাশিত করতে পারছে না। তো আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে চাই, আমাদের এই নিয়োগটা অতি দ্রুত যেন সম্পন্ন হয়। আমরা প্রত্যেকেই জানি যে বিধানসভার মধ্যে বেশ কয়েকজন বিধায়ক এই রাজ্যের বেকারদের নিয়ে কথা বলেছেন, বেকারদের বিষয়গুলো তারা তুলে ধরার চেষ্টা করেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি একজন পুলিশের ক্যান্ডিডেট বলতেছি। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে, কথা বলুন। হ্যালো। আপনি লাইভে আছেন, কথা বলুন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, সবাই শুনছেন আপনার কথা। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, লাইনে আছি। নমস্কার স্যার। হ্যাঁ কথা বলুন, প্রত্যেকে শুনছেন আপনার কথা। স্যার নমস্কার, আমি ত্রিপুরা রাজ্যের একজন বেকার বলছি। হ্যালো স্যার। কথা বলুন। স্যার বলছিলাম, আমাদের ফায়ার সার্ভিস যে এক্সামটা হয়েছিল ফিজিক্যাল এবং রিটেন, এটা আজকে পর্যন্ত স্যার কমপ্লিট হচ্ছে না। 2022 সালে স্যার সেটা নোটিফিকেশন আসে 8ই জুলাই। তারপর স্যার ফিজিক্যাল হয়, ফিজিক্যাল টেস্ট হয়, তারপর স্যার রিটেন টেস্ট হয় 2023 সালে। ফায়ারম্যান এবং ড্রাইভার পদে যে ওরা নিযুক্তি বের করেছিল, কিন্তু স্যার আজকে পর্যন্ত সেই রেজাল্ট বের হয়নি। স্যার আপনার কথা শুনছেন প্রত্যেকে, আপনি কথা বলুন। স্যার এই বিষয়েই কথা ছিল স্যার। স্যার আপনাদের মাধ্যমে আমি রাজ্য সরকারকে একটাই বলতে চাই, স্যার আমরা ত্রিপুরা রাজ্যের বেকার, আমরা কি দোষ করেছি স্যার? আমাদেরকে নিয়ে কেন রাজনীতি করা হচ্ছে? লিখিত পরীক্ষা হয়ে গেছে 2 বছর চলে গেছে, এখন পর্যন্ত স্যার লিখিত পরীক্ষার রেজাল্ট বের হয়নি। ভাইবার জন্য আমাদেরকে কোনো কল আসেনি। স্যার এটা আপনার কাছে একটা রিকোয়েস্ট, রাজ্য সরকার যখনই প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্য সরকার, আপনারা দয়া করে প্লিজ একটিবার জিজ্ঞেস করবেন ওদের, আমাদের ফায়ারম্যান এবং ড্রাইভার পদে যে ইন্টারভিউ হয়েছিল সেটা কি আদৌ ওরা সম্পূর্ণ করবে কি না। থ্যাংক ইউ স্যার, এটা বলার জন্য ফোন করেছিলাম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো স্যার, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ও
স্যার আমি একজন ত্রিপুরা পুলিশ কনস্টেবল ক্যান্ডিডেট বলতেছি। হ্যাঁ বলুন। আমরা তো 2022 থেকে সব কোয়ালিফাই করেছি, রিটেন এক্সামও দিয়েছে, সব কমপ্লিট, আর ওখানে বাইরেও আমরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা মানে আমরা চাই তাড়াতাড়ি শীঘ্রই আমরা মেরিট লিস্টটা বাইরও পাবলিশ করাও। এটাই ওখানে তো মানে মিনিস্টার মুখ্যমন্ত্রী যারা এটা তাড়াতাড়ি যদি আমরা আবেদন মানে করা হোক, মানে তাড়াতাড়ি মেরিট লিস্টটা বাইর হলে আমরা অসুবিধা হয় কি। হ্যালো হ্যালো, কথা শোনা যাচ্ছে, আর কিছু বক্তব্য আছে? এটাই আমার বক্তব্য, তাড়াতাড়ি মেরিট লিস্টটা আমরা বাইর হোক। এই জানুয়ারি লাস্ট দিকে বাইর হলে স্যার আমরা ভালো হয় কি। আমরা বাইরে তো কমপ্লিট হয়ে গেছে, ওখানে শুধু মেরিট লিস্টের অপেক্ষা আছি স্যার আমরা। ঠিক আছে স্যার অতটুকু আমার কথা। যুবকদের ভবিষ্যৎ এবং ত্রিপুরাকে গড়ার জন্য এটা একটা বিরাট বড় একটা ভূমিকা নেবে আমার বিশ্বাস। কাজেই একটু সবাই একটু পেশেন্স নিয়ে যেন আমরা আলোচনাটা করি এবং সময় যেন আমরা যথেষ্ট পাই। নমস্কার, কে বলছেন? নমস্কার দাদা, আমি সুনীল কুমার দাস বলছি। হ্যাঁ বল। আমার সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল তিনটা সরকারের কাছে আমার আপনার মাধ্যমে আমার বার্তা পৌঁছানো যে আজকে এই ভারতবর্ষ দেশ স্বাধীন হওয়ার পরে এই যে হাজার হাজার সাধু সন্ন্যাসী ভারতবর্ষে বিনা কাজে তারা কর্মহীন হইয়া তারা যে আছে, তাদের খাওয়া দাওয়া কে পোষণ করতেছে ভারতবর্ষের? এইটা কংগ্রেস সিপিএম যেহেতু তারা পার্টিটা আছে, এর জন্যই আপনার মাধ্যমে বার্তাটা সকলের কাছে আমার পৌঁছানো। তারা কি দেশের চাকরি দিবে না ওদেরকে পালবে, এবং তারা কারা পালতেছে? দেশটা কেন আজকে এই সর্বনাশ হচ্ছে? বিশ্বের পৃথিবীর কোন রাষ্ট্রে এইরকম কোটি কোটি লোক একদিকে সাধু সন্ন্যাসী নামে বেকার, কোনো কাজ করে না, আর সরকার ইচ্ছা করে রাখছে আরো বেকার? তাহলে ভারতবর্ষে এই দেশটা কিসের উপর নির্ভর করে চলবে? এবং তারা যারা শাসক তারা কারা, তারা কারা, তাদের পরিচয় এই সিপিএম, কংগ্রেস, তৃণমূলের নেতারা দিক আপনার মাধ্যমে বিধানসভা তুলুকি প্রশ্নগুলি। এই শাসক কারা, তারা কোথায় থেকে আসছে? তারা কি ভারতীয় না বিদেশ থেকে আইছে, না কাছ থেকে আইছে, না প্রথম থেকে আইছে? আজকে কেন আমাদের ভারতবর্ষে এত হাহাকার সৃষ্টি করে দিছে? কোটি লোক পালবে না পাইকাররা পালবে না দেশবাসীরা পালবে? এই সরকারটা ভয়ঙ্কর সরকার। এরা এগুলি প্রকাশ্যে আনুক এবং বেকারদের সামনে তুলে ধরুক, এবং সরকারটারে যদি প্রয়োজন মনে হয় যে এই সরকারটা কাজ ভালো করে না, টস টস করে দেখে সরকার শাসককে, নতুবা এই ভারতবর্ষের পরিবর্তন তবে হাহাকার আপনার এই চালাই যাবেন। নেতারা বক্তব্য রাখবো, বেকারের দুর্দশা দূর হবে না। আমি ভীম আর্মি থেকে বলছি দাদা, ত্রিপুরা ভীম আর্মি ভারত একতা মিশন ত্রিপুরা ইউনিটের পক্ষ থেকে সুনীল কুমার দাস। তারা বিধানসভা বা লোকসভায় প্রশ্নগুলি তোলান, আপনারা উঠান, সাংবাদিকরা, ত্রিপুরার সাংবাদিকরা তুলুন এই প্রশ্নগুলি দিল্লিতে, তাহলে ত্রিপুরার মান বাড়বে এবং সারা ভারতবর্ষে বেকার আপনারা কথা শুনবে। এই যে কোটি কোটি আশ্রমে এবং সাধু সন্ন্যাসী আছে ভারতবর্ষে, 5-7 কোটি, তারা কেন বিনা কাজে চলতেছে? তারা কোথা থেকে খাওয়া দাওয়া করতেছে? আজকে বেকারও কেন কোটি কোটি বেকার, এরকম বেকার হয়েছে, বেকার যুবক যুবতীরা হাহাকার কেন? শাসকগুলি কোথায় থেকে আছে? এই সাধু সন্ন্যাসীর বয়স তো 80-90ও আছে, তখন থেকে কারা পাল্টাছে? এগুলি প্রস্তাব পেশ করুক লোকসভা, বিধানসভাতে এই সিপিএম, কংগ্রেস, বিজেপি নেতারা। নাহলে ভীম আর্মির সমর্থনে বেকাররা আসুক, টস টস করে দেবো এই সরকারটাকে, টস টস করে দেবো, এটা বলছি আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন?
হ্যালো কথা বলুন। হ্যালো। লাইভে আছেন, কথা বলুন। হ্যাঁ, আমি ত্রিপুরা পুলিশ কনস্টেবলের একজন ফিমেল ক্যান্ডিডেট কথা বলছি। হ্যাঁ বলুন। আমাদের যে ত্রিপুরা পুলিশের যে কনস্টেবলের যে প্রসেসটা, এটা নিয়ে একটু কথা বলবো আর কি, যে আমাদের এই প্রসেসটা যাতে তাড়াতাড়ি যাতে সম্পূর্ণ হয় আর কি। হ্যালো। নমস্কার, কে বলছেন? কুমার থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। আপনার তো চাকরি চাকরি আর এই চাকরি বাড়ছেন না, কর্মসংস্থানের বিষয় নিয়ে একটু হলো। চাকরি কি এত সংখ্যক চাকরি দেওয়া সম্ভব? ধীরে ধীরে তো হচ্ছে চাকরি, কর্মসংস্থান, শিল্প, বাণিজ্য, এসব বিষয় নিয়ে একটু লাইক করবেন। কে চাকরি দিয়েছে? কম্পিউটার কতগুলো চাকরি দিয়েছে। এখন বিপ্লব আর মানিকরা চাকরি দিয়ে দিবেন। তখন বলবো যে শিক্ষাতে কর্মসংস্থানের বিষয় নিয়ে এগুলোতে শিল্প হোক, অনেক কাঁচামাল আছে আমাদের রাজ্যে, বাস আছে, জল আছে, অনেক কিছু আছে। জম্বল জলক আছে, অনেক কিছু আছে। ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ নিয়ে কেন্দ্রীয় সরকার লাভবান আছে। ফলাফল বিদ্যুৎ কেন্দ্র, জম্বল বিদ্যুৎ, তারপর রুকিয়া, বড়মুড়া, এগুলো আমাদের রাজ্যের কাজ। তারপর অংশীদার বৃদ্ধি করার জন্য হলো পদ্ধতি মন্ত্র অনিবার্য মতো আছে রাজ্য সরকারের মন্ত্রী। এখান থেকে বলতো যে যত প্রাকৃতিক সম্পদ আমাদের অংশীদার আরো বৃদ্ধি করার প্রয়োজন। আমাদের কাছে ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ, তারা একটি সেগুলোটা কিন্তু ট্যাক্স দেয় না। পরোক্ষ মানে ইনডাইরেক্ট ট্যাক্স দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স দেয় না। অনিবার্য শিক্ষিত লোক ম্যাজিস্ট্রে ইঞ্জিনিয়ারিং পাস করে আমেরিকায় চাকরি করেছেন। হ্যাঁ, তো এগুলি বলবেন, বলে সরকার চাকরি এগুলি সম্ভব না, পরিবর্তন করলেও পারবে। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো। লাইভে আছেন, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, আমি একটু সিটেটের ব্যাপারে বলতে চাচ্ছি। হ্যাঁ বলুন। যেহেতু স্যার আমরা 2019-20 যারা পাস করেছে সিটেট, সেন্ট্রাল টিচার ইলিজিবিলিটি টেস্ট যেটা। হ্যালো, কথা বলুন। হ্যাঁ, তো এখান থেকে তো ত্রিপুরা হাইকোর্টে দিল, অর্ডার দিল যে এখান থেকে টিচার রিক্রুট করার লেগে। ত্রিপুরা তো অনেক ভ্যাকেন্সি আছে, বাট ওই সিটেট থেকে তো একদম টিচার রিক্রুট করা হয়নি এখন পর্যন্ত। তো এগুলি যাতে সরকারের কাছে পৌঁছানো যায়, চেষ্টা করবে যে সিটের থেকে কেন টিচার নেয় না। বিদ্যাজ্যোতি স্কুল সবগুলি সিবিএসসি বোর্ডের আন্ডারে, সিবিএসসি বোর্ডের কোনো স্কুলের মধ্যে সিটের মানে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয়, একলব্য স্কুল, সবগুলি স্কুলে সিটের থেকে টিচার রিক্রুট করে। কিন্তু ত্রিপুরা সরকারের বিদ্যাজ্যোতি স্কুল খুলে রেখেছে 125টা, এখানের মধ্যে একটা টিচারও আপনার সিটের থেকে নেওয়া হয় না। সবগুলি ত্রিপুরা টেট বা আগের টিচার দিয়ে ক্লাস করানো হচ্ছে। তো এগুলি তো সিটেট থেকে টিচার নিলে সিবিএসসি স্কুলের মধ্যে, ইভেন সিটেট সিবিএসসি বোর্ড দ্বারা পরিচালিত হয়। তো
তো ওইগুলি স্কুলগুলিও সিবিএসসি বোর্ড দিয়ে চলছে। তো ওইগুলি থেকে তো রিক্রুট করতে পারে। অন্যান্য স্টেটের মধ্যে আসাম, বিহার সব স্টেটই সিটের থেকে টিচার নিতে আছে, কিন্তু আমরা ত্রিপুরা রাজ্যে এটা এক্সেপশনাল। ঠিক আছে স্যার, এই আমার কথা ছিল। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, হ্যাঁ বলুন। আমি ত্রিপুরা প্রিন্সিপাল ক্যান্ডিডেট বলছি। হ্যাঁ বলুন। আমাদের বাইবা হয়ে গেছে, প্রায় 1.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমাদের কিছু রেজাল্টটা দেওয়া হয়নি। আমরা অপেক্ষা আছি। আর আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করতে চাই যে আমাদের মেরিট লিস্টটা কবে দেওয়া হবে। আর আমরা চাই জানুয়ারি মাসের লাস্টের দিকে আমাদের মেরিট লিস্টটা যাতে পার হয়। এটাই আমার আপনার চ্যানেলের কাছ থেকে অনুরোধ রয়েছে। থ্যাংক ইউ। নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন। টিভির সাউন্ড বন্ধ করে কথা বলুন। কথা বলুন। নমস্কার স্যার, হ্যাঁ আমি বলুন। খবর থেকে বলছি। আমি ত্রিপুরা পুলিশের একজন ক্যান্ডিডেট। আমাদের নিয়োগ প্রক্রিয়া 2022 থেকে চলছে, এখনো সম্পূর্ণ হচ্ছে না। তো আমাদের বাইরেও প্রায় শেষ। তো আমরা চাচ্ছি এখন আমাদের ফাইনাল মেরিট লিস্ট এই মাসের লাস্ট মুহূর্তে দিয়ে দেওয়া হোক, কারণ অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আর আমাদের বয়সও এখন আমরা আর কোনো ইন্টারভিউতে পরীক্ষায় বসতে পারবো না। তাই আমাদের অনুরোধ যে আমাদের এই নিয়োগ প্রক্রিয়াগুলি তাড়াতাড়ি সম্পন্ন হোক। ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? স্যার, আমি বিশালগড় থেকে বলছি, খোকন দত্ত। হ্যাঁ বলুন। সিআইবিটি গ্রুপ ডি 2020 সালে অ্যাডভার্টাইজ করে স্যার 2024-এর 9 সেপ্টেম্বর মেরিট লিস্ট প্রকাশ করেছিল, কিন্তু এখন পর্যন্ত স্যার নিয়োগপত্র ছাড়া হয়নি। আমাদের বয়সের বার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। কখন পাবো স্যার? আবার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আপনাদের মাধ্যমে এই আবেদন রাখতাম। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি একজন পুলিশের ক্যান্ডিডেট স্যার। হ্যাঁ কথা বলুন। স্যার, বিধানসভা অধিবেশন চলাকালীন গত কয়েকদিন আগে আমি দেখলাম স্যার, পত্রিকায়ও দেখেছি, মন্ত্রী বিধায়কদের স্যার বেতন বাড়ছে। 2018 সালে গভর্নমেন্ট আসার পর বিপ্লব দেব জি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনই ওনাদের একবার বেতন বেড়েছিল। এইবারে ডাবল হচ্ছে বেতন। কিন্তু আমরা পুলিশ ক্যান্ডিডেট এবং ফায়ার সার্ভিসে যারা রয়েছি, 2022 সাল থেকে যেহেতু আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে, সেটা এখন পর্যন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। মন্ত্রী বিধায়কদের প্রশ্ন করলেন, রিপোর্টাররা যখন প্রশ্ন করেন তখন ওনারা বলেন প্রক্রিয়া চলছে, কেউ বলেন পাইপলাইনে আছে, কেউ বলেন খুব শীঘ্রই নেওয়া হবে, কেউ বলেন ইতিমধ্যেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, নেওয়া হবে। গত কয়েকদিন আগে যে অধিবেশন ছিল সেখানে মন্ত্রী টিঙ্কুরাই বলেছেন সাব ইন্সপেক্টরের নাকি ফিজিক্যাল এবং রিটেন কমপ্লিট হয়ে গেছে, জাস্ট বাইবা রয়েছে বাকি।
কিন্তু আমরা তো স্যার দেখলাম টিভিসির মধ্য থেকে কোনো নোটিফিকেশন আসেনি এই ব্যাপারে। আমাদের বিধায়ক সুদীপ রায় বর্মন্ত্রী বলেছিলেন সেই ব্যাপার নিয়ে যে নোটিফিকেশন আসেনি, তো কোথা থেকে এসব কমপ্লিট হলো। তো সে বিষয়ে আমরা যাচ্ছি না স্যার, উনি ভালো বুঝতে পারবেন, একজন মন্ত্রী, ওনাদের দেওয়া হচ্ছে বেতন, ওনাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি স্যার, ওনারা ওনাদের বেতন বাড়াচ্ছেন। যাই হোক, 2022 সাল থেকে আমরা ত্রিপুরা পুলিশ আটকে রয়েছি এখন পর্যন্ত। কি করবো স্যার, একটাই মিনতি স্যার, যেহেতু এখন আমাদের সবকিছু শেষ, ফিজিক্যাল, রিটেন, বাইবা সবকিছু কমপ্লিট, এই মাসের মধ্যেই যেন আমাদের ফাইনাল মেরিট লিস্টটা দেওয়া হোক আর কি। এটাই স্যার, আর কি বলবো, এই অনুরোধটুকুই করতে পারবো। কেননা আমাদের একটা প্রসেস স্যার এতদিন লাগে, আমাদের এই প্রসেস সময়কালীন এসএসসি জিডি 2 বার নিয়েছে অনেক প্রলোভন, কিন্তু স্যার এসএসসি জিডি চলে গেছে। কিন্তু আমাদের মতো যারা এজ ওভার, আমরা কি করবো, আমরা স্যার দিন গুনছি আর কি, আর কিছু করার নেই। এটুকুই বলবো, ওনাদের তো বেতন বাড়ুক, আমাদের কোনো আপত্তি নেই, আমাদের দিকে একটু নজর দেওয়া দরকার এখন। কেননা 2022 সাল থেকে আমরা রয়েছি, আর এই চাকরির আশায় আমরা বাইরেও যেতে পারছি না ইনকামের জন্য। বাইরে গেলে তো কিছু একটা ইনকাম করতে পারছি, এগুলো দেখতে হবে, বয়স হয়ে গেছে। এটাই স্যার, ধন্যবাদ। যদি ওনাদের সামনে কোনো প্রেস মিটে আপনারা পান, এটা কোয়েশ্চেন করবেন। পুলিশ ক্যান্ডিডেটরা কোয়েশ্চেন করছে আপনাদের রেজাল্ট দেওয়ার জন্য, যেহেতু সবকিছু শেষ, স্পেশাল এক্সিকিউটিভ এগুলো চলছে, জেআরবিটি গ্রুপ ডি অফার দেওয়া হচ্ছে না, মেরিট লিস্ট 2-3 মাস আগে সম্ভবত দেওয়া হয়েছিল। সেটাই স্যার করুন অবস্থা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমি বিশালগড় থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমরা তো স্যার ত্রিপুরা পুলিশের যে রিক্রুটমেন্টটা 2022 সালে নোটিফিকেশন আসলো, তারপর ফিজিক্যাল দিলাম, ফিজিক্যাল দেওয়ার 1 বছর পর রিটেন পরীক্ষা দিলাম, তারপর 2-3 বার আমরা আন্দোলন করলাম, করার পর রিটেন এক্সাম হলো, তারপরে রিটেন দেওয়ার পর স্যার আমাদের মৌখিক পরীক্ষাও সম্পূর্ণ হলো। এখন আমরা এই মাসের মধ্যে যেন আমাদের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ করা হোক। অলরেডি আমরা এই জবার আমরা কত ধরে করবো, এক মিনিস্টার বলেন খুব শীঘ্রই, অন্য মিনিস্টার বলেন খুব তাড়াতাড়ি, আর কত সহ্য করবো আমরা বেকার অফিসাররা। স্যার লাস্ট কনস্টেবল স্যার 2013-তে নেওয়া হয়েছিল, আর এখন চলছে স্যার 2025। স্যার কত বছরের গ্যাপ আপনি চিন্তা করুন। আর কি বলবো স্যার, এটা যদি বলবো। তারপরে স্যার আমি স্যার ত্রিপুরা পুলিশ ক্যান্ডিডেট, ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট, জেল পুলিশের ক্যান্ডিডেট। স্যার জেল পুলিশের তো কোনো খবরই নেই স্যার। ফায়ার সার্ভিস তো স্যার এখন রেজাল্ট দিচ্ছে না, রিটেন এক্সাম মানে যারা কে ভাইবাতে মানে কোয়ালিফাই হবে। তো এটাই বলবো এখন, যেহেতু স্যার পুলিশেরটা শেষ হয়ে গেছে পুরো, এখন স্যার ফাইনাল মেরিট দেওয়া হোক, এবং এটাই বলবো, আর কিছু বলার নেই। থ্যাংক ইউ স্যার। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। দেখুন, এই যে ত্রিপুরার যে সরকারটা আসলে বেকারের সরকার না। যদি বেকারের সরকার হইতো, বেকারের জন্য চিন্তাধারা করতো, চাকরি গুলা ভ্যাকেন্সি গুলা পূরণ করতো, টেট পরীক্ষা বছর বছর নিত। 2022-এ টেট পরীক্ষা নিল, আজও টেট পরীক্ষা নেওয়ার কোন উদ্দেশ্য নেই। স্কুলের টিচার নাই, ও দপ্তরের কোন লোক নাই, সমস্ত পুরুষরা ভ্যাকেন্সি করেছে। সেই সরকারটা হইল এক জাতপাতের সরকার আর ফেস্টনের সরকার। ত্রিপুরা রাজ্যে যে সমস্ত ফেস্টন লাগাইছে, ওই টাকা দিল অন্তত বেকারের খরচ করে না ত্রিপুরার সরকার। তো সরকারটাই হলো ফেস্টনের সরকার আর জাতপাতের সরকার। জাত নিয়ে আছে, কে কি খাইব তারা সিদ্ধান্ত করে দিব, আর কে কি বলবো। এই সরকারের কাছে বেকাররা চাকরির আশা করা মানে ভুল করা, কারণ এই সরকারে কিন্তু চাকরি তারা দিবে না, মানুষকে হয়রানি করে রাখবো।
সমস্ত বেকাররা যদি রাস্তায় না নামে তাদের বিরুদ্ধে, কিন্তু আর এই বেকাররা শান্তি দিত না। এই বেকার মনে করতেছে আমি এই দলের লোকে থাকলে চাকরি পাবো, বাবার কিছু করে লাভ নাই। এই চিন্তা করে দেখা যাবে সবাই মাথায় বাড়ি বলবো, সমস্ত বেকারের মাথায়, যদি সরকারকে উৎখাত না করে অন্তত আন্দোলন কইরা ওই শ্রীলঙ্কার মতো কইরা যদি এই দেশের না সরায়, যখন 3 ঘন্টা সময় না পায়, তাহলে যদি এই বেকারের সমস্যার সমাধান হয়, তাহলে এই বেকারের সমস্যা অন্তত এই সরকার করবে না, কারণ ফেস্টনের সরকার দুইটা শুধু কি বলার। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বেকারদের জন্য যে আলোচনা করবে বিধানসভাতে, বিরোধীরা বলেন বিরোধীরা আলোচনা করে, কিন্তু বিশ্ববন্ধু সেন উনি তো নিরপেক্ষ থাকার দরকার। উনি কেন বারবার বিরোধীদের কথা বাধার সৃষ্টি করে? উনি তো বিরোধী নাই, উনি নিরপেক্ষ থাকা দরকার। ঠিক আছে, আজকে মোবাইল নিউজে দেখলাম ধর্মনগরে বিশ্ববন্ধুর নাম করে বিএমএস এর পিতা দল টাকা তুলছে। এটা সত্যি কথা। আর বেকারদের সাথে আমি বলবো যে ওরা দল মত নির্বিশেষে মানে সবাই রাস্তা নামো, সবাই রাস্তা নামো। বেকাররা যারা যত বেকার আছে, বিধানসভার ব্যাপারটা বিরোধীরা উঠালে রতননাথ ইঙ্গিতে কি জানি বলে দেয় বিশ্ববন্ধুকে, বিশ্ববন্ধু রাখুন 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 জিতেন্দ্র রাখুন, এই বাবু এই রাখুন, এই বাবু। উনি তো নিরপেক্ষ থাকা দরকার, উনি তো নিরপেক্ষ থাকা দরকার। বেকারদের চাকরি নাই, আর পুলিশের যারা বলছে রোড দিয়ে যায় ওদের চাকরি দরকার নেই। আমি বলুন দরকার নেই, ওনাদেরকে চাকরি দেওয়ার দরকার নেই। পুলিশের যা ভূমিকা ত্রিপুরা রাজ্যে, পুলিশের যা ভূমিকা ত্রিপুরা রাজ্যে বলার মতো কিছু নাই। একটা এফআইআর করতে গেলে বেকার দরকার। আমার মারলো, আমি গেলাম, না হবে না, যাও। এগুলি না, এগুলি ঠিক না, এগুলি ঠিক না। আগে ছিল না এগুলি, আগে এগুলো ছিল না। খুব খারাপ অবস্থা পুলিশ ডিপার্টমেন্টের। আমি কোনো পুলিশ ডিপার্টমেন্টে একটা চাকরি যাতে না হয়, বেকাররা যারা চিকিৎসা চালায় এরকম এই শিক্ষিত আছে, ওনাদের দেখে দেখে ওদেরকে চাকরি দেওয়া হোক। পুলিশ ডিপার্টমেন্টে যত ইন্টারভিউ দেওয়া হচ্ছে এত যাতে না দেওয়া হয়, আমি বলবো। পুলিশ ডিপার্টমেন্টটা মানে একদমই সরকারের কথা চলে, সরকারের কথা চলে। শপথ কি কর, শপথ কি কর, এটা মানো, তার মানে হলো একদম মানে না, একদম মানে না। শুধু টাকা টাকাটা চাকমাটা কি হলো, একটা আর্মি ট্রাক হলো, ওনাকে ধরলো টাকা ফাইন দিতে হবে। সেই মানে প্রত্যেকটা ট্রাফিক পুলিশ মানে প্রত্যেকটা এদেরকে চাকরি দেওয়ার আমি মনে করি না দেওয়াই ভালো। নমস্কার ভাই। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। কথা বলুন। আমি পুলিশকে নিয়ে বলছি একজন স্যার। প্রথমে তো আমি পড়াশোনার কাছে অনেক সুন্দর একটা প্রস্তুতি নিয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে এটাও বলতে চাই যে এটা প্রথমে গভর্নমেন্ট দিয়েছিল 2020 সালে, তখন কোভিড-19 একটা দুর্যোগ চলছিল, বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমাদের 2022 সালে নেওয়া হয় এবং 2024 সালে জানুয়ারিতে এখানে একদম নেওয়া হয়। পুরো 1 বছর চলে গেছে, তারপর ডিসেম্বরে ভাইভাটা নিয়ে নেওয়া হয়। কিন্তু স্যার এখন তো আমরা অনেক আশা নিয়ে যে জিনিসটা
জন্য ওয়েট করছি। তো আমি সর্বপ্রতি বছর কাছে এটাই আবেদন করছি যে যত তাড়াতাড়ি পারো মেরিট লিস্টে যেন প্রকাশ করে দেওয়া হয়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার। হ্যাঁ স্যার আমি একজন ফায়ার সার্ভিস ক্যান্ডিডেট স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, সবাই তো জানে ত্রিপুরা রাজ্যে বাকিদের প্রসেস কবে থেকে শুরু হচ্ছে স্যার। সবগুলা প্রসেসে আজকাল দেখা যাচ্ছে যে স্যার ত্রিপুরা পুলিশ বলুন, ফায়ার সার্ভিস বলুন, এগুলি 2022 থেকেই সবগুলো শুরু হয়েছে, দীর্ঘ 2 থেকে 2.5 বছর প্রত্যেকটা প্রসেস স্যার। কিন্তু স্যার আমরা তো সরকারের কাছে অনেকবারই আবেদন করলাম, অনেকবারই প্রটেস্টও দিয়েছি। প্রটেস্ট বলবো না, জাস্ট আমরা ফায়ার সার্ভিসের ডিরেক্টর স্যারকে দেখা করতে গিয়েছি এবং সরাসরি ওনার সাথে অনেকবার দেখা করার জন্য আমরা সেক্রেটারিতে আবেদন করেছি, কিন্তু ওনার থেকে আমরা কোনো রিপ্লাই পাই না। যখনই স্যার ফায়ার সার্ভিসের ব্যাপারে কথা বলা হয়, ডিরেক্টর অফিস থেকে বলা হয় প্রত্যেকবারই যে হচ্ছে, অতি শীঘ্রই করা হবে, এটা সিএম স্যারের উপর পুরো ডিপেন্ড করে। কিন্তু সিএম স্যারের সাথে তো আমরা কথা বলে সুযোগ পাই না স্যার। আপনাদের মাধ্যমে সকল মিডিয়ার বন্ধুদের জানাতে চাইবো যে নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। আর আজকে 2025 সাল চলছে, 25 আমাদের এরপরে 8-9 মাস 10 মাস আমাদের বেকারকে নিয়ে তো যেমন বলেছে, আমি গাড়ি নিয়ে দেখে যাই, যেখানে দেখি সব ট্রাফিক সিটি আসাররা টিএসআরদেরকে এইভাবে যেমন ট্রাফিক রুলসের যে প্রশিক্ষণগুলি, যে সিগন্যাল দেওয়া, সাইন দেওয়া, এগুলি আশা করি কিছু জানার যে এদেরকে এসব বিষয়ে ট্রেনিং করানো হয় না। ওনারা বেশিরভাগই ফিজিক্যাল ফিটনেস এগুলির দিকে সবসময় সম্ভব ইয়ে ঠিক থাকে, প্রস্তুত থাকে, কিন্তু পুলিশের জন্য লগানো এইসবগুলি ভালোভাবে ওনাদেরকে ট্রেনিং করায় বা ট্রাফিক রুলসটা ঠিকঠাকভাবে চালানোর জন্য ট্রেনিং করায়। তো সমস্ত কাছে টিএসআর দিয়ে রাখছে, কিন্তু ত্রিপুরা পুলিশের এতটুকু ভ্যাকেন্সি করে আছে, তারপরে আমাদের প্রসেসটা এখনো পর্যন্ত কমপ্লিট করছে না। তো আমরা এদিকে সবাই যাচ্ছে, একটা ইন্টারভিউ দিলে আরেকটা ইন্টারভিউ আরেকটা ইন্টারভিউ আস্তে আস্তে যদি বছর বা 1 বছর 2 বছর যায়, তাহলে ঠিক আছে। আমরা বহুত হতাশার মধ্যে আছি স্যার। যদি আপনি আমাদের হয়ে যদি বলেন যে আমাদের রেজাল্টটা যদি শীঘ্রই দেওয়া হয়, তাহলে খুব ভালো হবে। অনেক কিছু দেখা যাচ্ছে, এয়ার পুলিশ, ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ, সব প্রসেসিং আছে। আমরা আন্দোলন করতে শেষ বললে প্রসেসিং আছে হবে, প্রসেসিং আছে হবে, কবে যে হবে মুখ্যমন্ত্রী স্যার বলছেন যে অতি শীঘ্র হয়ে যাবে। আসলে অতি শীঘ্রই বলতে 3 থেকে 4 বছর 5 বছর। ডিআরবিটি মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, 3-4 মাস লাগে স্যার অপার মানুষের বাড়িতে পৌঁছাতে। গভর্নমেন্ট কেন করছে এসব? আর একদিনের জন্য তো চিন্তা করা উচিত আমি মনে করি গভর্নমেন্টকে, যে ভবিষ্যতে আবার সেম তো আমাদের কাছে তো আসতে হবে না, হাত জোর করে তো হয়েছে, আমাদের কাছে তো আবার ভোট চাইতে হবে। গভর্নমেন্ট যখন বিরোধী থাকে তখন ঠিক আছে, এটা দেবো এটা দেবো, কিন্তু যখন ক্ষমতায় আসছে তখন কিছু প্রতিশ্রুতি পালন করে না। এখন দেখলাম আবার মন্ত্রীদের বেতন বৃদ্ধি বাড়ছে, সবকিছু ওনাদের জন্য ঠিক আছে। 60 বছরের ওভারেজ হয়ে গেছে, ওনাদেরকে আবার কোনো রেভিনিউ দিচ্ছে, তাহলে আমরা
বেকাররা কেন, আমাদের মা বাবা আমাদেরকে কেন পড়াশোনা করিয়েছে? একটা জবের জন্য আমি স্যার 2017 ত্রিপুরা পুলিশে গেছিলাম যখন সিপিএম গভর্নমেন্ট ছিল। যদি স্যার ওই সময় গভর্নমেন্টটা চলে গেছে ঠিক আছে, কিন্তু এই গভর্নমেন্টটাও দেয়নি অফারগুলি। বর্তমানে ত্রিপুরাতে যতজন পুলিশে চাকরি করছে তারা তো সেম সিপিএম যখন ছিল ওখানে তো চাকরিটা পেয়েছিল না স্যার, সেম প্রসেসিং ইন্টারভিউটা হয়েছিল, কিন্তু আমাদেরকে জয়েনিংটা দিল না। আচ্ছা যাক গেল এটা, ওনারা বলেছে এতদিন কেন সময় লাগিয়েছে, হবে না, এটা আমরা দেবো না, এতদিন প্রসেসিং থাকলে এটা ক্যান্সেল হয়ে যায়। আচ্ছা ক্যান্সেল করে দিল, কিন্তু তারা কত বছর লাগাচ্ছে? তারা তো প্রায় আজকে 3 বছর হতে চললো। যদি আমাদের জন্য একটু যদি বলেন স্যার তাহলে অনেক কৃতজ্ঞ থাকবো স্যার। এটুকু, ধন্যবাদ স্যার। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? নমস্কার, থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকের বিধানসভার বিষয়টা যে পুলিশের চাকরি নিয়ে দিন গুনছে পুলিশ, বেকারের সাথে বিধানসভায় আলোচনা। আসলে তারা আলোচনা করে যাবে, বেকারের কোনো কর্মসংস্থান হবে না, কারণ তাদের বেতন ভাতা নিয়ে তাদের ব্যর্থ থাকবে, এটা হলো স্বাভাবিক। কারণ সারা ত্রিপুরা রাজ্যের মানুষ যারা অনিয়মিত কর্মচারী রয়েছে তারাও গণবে দিন কবে আমাদের নিয়মিত করবে, যারা সর্বশিক্ষা রয়েছে তারাও গণবে। সবাই ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ 40 লক্ষ মানুষ দিন গণছে, তার মধ্যে একটা অংশ থাকতে পারে তারা দিন না গণতে পারে। কিন্তু আসলে সরকারের, আমরা আগ্রহ বলতাম, সরকারের একটা ভাবমূর্তি এবং মানসিকতা থাকতে হয়। কারণ সরকার যদি বেকারের কর্মসংস্থান করতে হয় প্ল্যান প্রোগ্রামের মাধ্যমে করতে হয়, কিন্তু বড় বড় কথা অ্যাডভার্টাইজ দিয়ে দেশ চলে না। কিন্তু এখন ত্রিপুরা রাজ্যে চলছে, কিন্তু বড় বড় অ্যাডভার্টাইজের মাধ্যমে কিন্তু মানুষ তাদের পেছনে আমরা কিছু ধাওয়া করছি, কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের কতটুকু উন্নয়ন হলো সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করছে না। বেকাররা আন্দোলন করছে চাকরির জন্য, শিক্ষকরা ছাত্ররা আন্দোলন করছে মাস্টারের জন্য, সমস্ত ডিপার্টমেন্ট গুলোর মধ্যে শূন্য হয়ে রয়েছে, কিন্তু নিয়োগের পত্র কোনো বিষয় নেই। হসপিটালে মানুষ যাচ্ছে ডাক্তারের জন্য অপেক্ষা করছে, অফিসে গিয়েছে একজন ক্রেতা কাগজ দেওয়ার জন্য, রিসিভ করার জন্য, কিন্তু সেখানে লোক নেই, কারণ অপেক্ষা করতে হয়। কিন্তু আসলে ত্রিপুরা রাজ্যের মানুষ অপেক্ষা করতে করতে দিন কাটিয়ে যেতে হবে, কারণ ত্রিপুরা রাজ্যের মানুষের যে আমরা সুখের জন্য বিজেপি সরকারকে মানুষ সমর্থন করেছিল, কারণ মিথ্যা প্রতিশ্রুতির মাধ্যমে বছরে 50,000 চাকরি, স্কুলে চাকরি, ঘরে ঘরে রোজগার, এইভাবেই কিন্তু অ্যাডভার্টাইজের মাধ্যমে দিয়ে কিন্তু ত্রিপুরার মানুষকে বোকা বানিয়ে ত্রিপুরা 2018 সালে নির্বাচনে ক্ষমতা আসলো, 2024 সালেও আরেকটা কায়দা করে ত্রিপুরা রাজ্যের মানুষকে আবার সর্বনাশ করার জন্য কিন্তু আবার ক্ষমতায় আসলো। কিন্তু আমরা ত্রিপুরার মাধ্যমে আমরা বলতে চাই, যারা বিজেপি রাজ্যের নেতা নেত্রী মন্ত্রী রয়েছেন, আপনারা যে প্রতিশ্রুতিগুলা দিয়েছিলেন ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে, সেই প্রতিশ্রুতিগুলা মোতাবেক 3 বছর রয়েছে, আপনারা এই প্রতিশ্রুতিগুলা মাধ্যমে আপনারা বাস্তবায়ন করুন এবং বেকারের কর্মসংস্থান করুন, স্কুলগুলাকে মানুষের মতন মানুষ করুন। কারণ বাম আমলে যেসব স্কুলগুলা করে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই স্কুলগুলা 1000-এর মতন স্কুল বন্ধ করে দিয়েছেন, স্কুলে মাস্টার নেই, ভালো ভালো স্কুল বন্ধ করে দিয়েছেন, রাস্তাঘাট জঙ্গল হয়ে রয়েছে, কিন্তু মানুষ হাঁটাচাড়ি করতে পারছে না। গ্রামে গঞ্জে কথা তো বললে শেষ নাই, কারণ রাস্তার বাইসাইকেল চলার কোনো যোগ্য নয় যারা শহরতলিতে রয়েছে গ্রামে গঞ্জের মধ্যে। আমরা দেখলাম অনেকখানে, আমরা তো দেখি বাম আমলে যেসব গরু
বিল্ডিং গুলা হসপিটাল গুলা করে দিয়েছে, কিন্তু সেইগুলোর মধ্যে স্টাফ নেই। আমরা কিছুদিন আগেও গিয়েছিলাম, দেখলাম বড় সাব সেন্টার, কিন্তু স্টাফ রয়েছে একজন। কিন্তু মানে কি বলবো, মানে এটি জলে মলা হয়ে গেল, কিন্তু সেটি যেরকম করানোর মতন এই সরকার এখনো করতে পারেনি। কোথায় কোথায় কিন্তু বামপন্থ সরকারকে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আক্রমণ করে যাচ্ছে, কিন্তু সেটা করলে মনে হয় ত্রিপুরা রাজ্যের মানুষ খুশি। কিন্তু বামপন্থ সরকার 25 বছরে যা ত্রিপুরা রাজ্যের জনগণের স্বার্থে করে দিয়ে গিয়েছিল, কিন্তু সেই 25 বছরের তাকে আপনারা হয়তো অনেকে জানবেন যে আগামীকাল সেখানে অধিবেশন রয়েছে, সেদিক থেকে আরো কি আসছে, আরো কি খবর থাকবে, কি সুসংবাদ থাকবে, জনগণের কথা বিধানসভা হয় আমরা তা তুলে ধরবো। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।